নমস্কার। ডিএনএ স্টুডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য সত্যজিৎ রায়ের লেখা বিষফুল। সত্যজিৎ রায়ের জন্ম হয় ২রা মে ১৯২১ খ্রিস্টাব্দে। তিনি ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক এবং লেখক। তাকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসেবে গণ্য করা হয়। সত্যজিতের জন্ম কলকাতা শহরে। সাহিত্য ও শিল্প সমাজে খ্যাতনামা রায় পরিবারে। তার পূর্বপুরুষের ভিটা ছিল তৎকালীন ব্রিটিশ ভারতের ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমার কটিয়াদী উপজেলার মসুয়া গ্রামে। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। সত্যজিতের কর্মজীবন একজন বাণিজ্যিক চিত্রকর হিসেবে শুরু হলেও প্রথমে কলকাতায় ফরাসি চলচ্চিত্র নির্মাতা জ রনোয়ারের সাথে সাক্ষাৎ ও পরে লন্ডন শহরে সফররত অবস্থায় ইতালীয় নব্য বাস্তববাদী চলচ্চিত্র লাদ্রি দি ব্লিচিক্লেতে দেখার পর তিনি চলচ্চিত্র নির্মাণে উদ্বুদ্ধ হন। শুরু করা যাক আজকের আমাদের বিশেষ গল্প বিষফুল। ওদিকে যাবেন না বাবু। জগন্ময়বাবু চমকে উঠলেন। কাছাকাছির মধ্যে যে আর কোনো লোক আছে সেটা উনি টের পাননি, তার ফলেই চমকানি। এবার দেখলেন তার ডাইনে হাত ১০ দূরে দাঁড়িয়ে আছে একটা ১৩-১৪ বছরের ছেলে। তার পরনে একটা ডোরা কাটা নীল হাফ প্যান্ট আর গায়ে জড়ানো একটা সবুজ রঙের দোলাই। ছেলেটির রং কালো, মাথার চুল গ্রাম্য কায়দায় পরিপাটি করে আঁচড়ানো, চোখ দুটিতে শান্ত অথচ বুদ্ধিদীপ্ত চাহনি। গ্রাম্য হলেও নির্ঘাত স্কুলে পড়ে। অকাট মূর্খ হলে অমন চাহনি হয় না। কোন দিকে যাব না? জগন্ময়বাবু প্রশ্ন করলেন। ওইদিকে। অর্থাৎ জগন্ময়বাবু তার হাঁটার পথে একবারটি থেমে যেদিকে দৃষ্টি দিয়েছিলেন সেই দিকে। কেন যাব না? কি হবে গেলে? বিষ আছে বাবু। বিষ? কিসে? ওই গাছে। সত্যি বলতে কি, গাছটা দেখেই জগন্ময়বাবু থেমেছিলেন। ফুল গাছ, বুনো ফুল সম্ভবত। রাস্তা থেকে হাত বিশে দূরে একটা ঢিবি, তার ওপরে ওই একটি মাত্র গাছ। কাছাকাছির মধ্যেও যাকে গাছ বলে তার নেই। এই গাছটা কোমর অব্দি উঁচু, কোনো ছোট ছোট পাতা, আর পাতার ফাঁকে ফাঁকে ভারী সুন্দর হলদে, কমলা আর বেগুনি রঙের ফুল। জগন্ময়বাবুর অবাক লাগছিল এই কারণে যে গত ৩ দিন ঠিক এই রাস্তা দিয়ে তিনি হাঁটছিলেন, তা সত্ত্বেও ওই ঢিবি আর ওই গাছ ওনার চোখেই পড়েনি। অবশ্যই হাঁটার সময় অর্ধেক দৃষ্টি পথে রেখেই চলতে হয়েছিল তাকে, বিশেষ করে সে পথ যদি কাঁচা আর অজানা হয়। কাজেই না দেখাটা আশ্চর্যের কিছু নয়। ছেলেটি এখনো সেইভাবেই দাঁড়িয়ে আছে তার দিকে চেয়ে। কি নাম তোর? ভগবান। ওরে বাবা, বাংলা শিখলি কোথায়? স্কুলে। আমার পিছন পিছন আসছিলি কেন? আমার বাড়ি ওই তো। জগন্ময় বাবু দেখলেন যেদিকে ঢিবি সেই দিকে আরো সিকি মাইলটাকে দূরে বাঁশ বনের লাগোয়া খাপড়ার ছাউনি দেওয়া কুটির। জগন্ময় বাবু আবার চাইলেন ছেলেটির দিকে। আরো দু একটা প্রশ্ন করতে হয়। সে ফস করে যেচে তাকে এভাবে নিষেধ করবে কেন? গাছের কি নাম? জানি না। আচ্ছা, বিষ আছে তা জানলি কি করে? মরে যায় যে। কি মরে যায়? সাপ, ব্যাং, ইঁদুর, পাখি। আচ্ছা, কি করে মরে যায় বলতো? গাছে বসলে নাকি ফুল খেলে? না না, কাছে গেলেই মরে যায়। কাছে মানে? কত কাছে? 4 হাত বা 5 হাত। বাহ, তুই তো খুব গোপ্পে দেখছি। নাকি গাঁজা ধরেছিস এ বয়সেই? তোর মাস্টারকে জিজ্ঞেস করিস স্কুলে ফুল গাছে এরকম বিষ হয় না কখনো। ছেলেটি চুপ করে চেয়ে আছে। আমি এখানে নতুন লোক, বুঝলি, চেঞ্জের জন্য এসছি। আমার শরীরটা খারাপ, ওরকম গুলটুল মরিস না।
এদেশে ওরকম ফুলের কথা কেউ শোনেনি। ওরকম হয় না, বুঝলি? এই দেশের না, সাহেব এনেছিল। ছেলেটি দেখছি নাছোড়বান্দা, বিশ্বাস করাবার জন্য বদ্ধপরিকর। কোন সাহেব এনেছিল এটা? আপনি যে বাড়িতে আছেন সেই বাড়িতে ছিল। কবে এসেছিল তারা? যেবার খরা হলো তার আগের বার। কি নাম ছিল সাহেবের? জানি না ঠিক। লাল মুখ, কাটা চুল। সে এসে এই ঢিবির ওপর পুঁতে দিয়েছিল গাছটা? জানি না। তবে সাহেব যাবার পরেই গাছ হলো। হয়ে যে বন, ওখানে ঘুরতো হাতে গাছ নিয়ে। বোটানিস্ট টোটানিস্ট হবে। জগন্ময়বাবু ভাবলেন, ভারী তাজ্জব কথাবার্তা বলছে ছেলেটি। ওই দেখুন না, ছেলেটি আবার আঙুল তুলল। ওই ঢিপিটার পাশে। ওই যে পাথরটা, তার ঠিক ডান পাশে। জগন্ময়বাবু দেখলেন একটা সাদা সাদা কি যেন দেখা যাচ্ছে ওখানে। কি ওটা? সাপ। সাপ? সাপ ছিল, এখন হাড়। মরে গেছে। চিতে সাপ। বিষে দম ছাড়ে ওই ফুল। জগন্ময়বাবু বাইনোকুলারটা চোখে লাগালেন। হ্যাঁ, সাপই বটে। সাপের কঙ্কাল। ফুলটাও দেখলেন দূরবীনের ভেতর দিয়ে। যত সরল মনে হয়েছিল ততটা নয়। কোনো রংটাই সরল নয়। হলদের মধ্যে বেগুনির ছিটে, বেগুনির মধ্যে আবার হলুদ, অরেঞ্জের মধ্যেও সাদা আর কালো। যন্ত্রটা চোখে লাগিয়ে আরো একটা মরা জিনিস দেখতে পেলেন জগন্ময় বাবু। এটাও সরীসৃপ, তবে এটার পা আছে চারটে, গিরগিটি বা বহুরূপী জাতীয় কিছু। এটা গত দু এক দিনের মধ্যেই মরেছে। তা এরা সব এর দিনে দোয়া নাকি এখনো আসে না মরে? রোজ মরে একটা দুটো করে। কই, অত তো দেখছি না যে। মাত্র দুটোই তো দেখছি। ঢিপির পিছনে আছে। বেশি মরলে পরে বাঁশ দিয়ে টেনে এনে সাফ করে দেয়। কে সাফ করে দেয়? আমি আর আমার বাবা। তা বাঁশ দিয়ে গাছে ঘামেরও তো ওটাকে সাফ করা যেত, তাহলেই তো আপদ চুকে যেত। আবার গজায়। বলিস কি রে? পুড়িয়ে দিল আবার গজা সাহেব। জগন্ময়বাবু ব্যাপারটাকে বেশি গুরুত্ব দিতে চাইলেন না, কারণ 5 আনার বেশি বিশ্বাস হয়নি এখনো তার। যেটুকু হয়েছে তার কারণ একবার কোনো বইয়ে যেন মাংসাশী গাছের কথা পড়েছিলেন তিনি। বিশ্ব চরাচরে অনেক আশ্চর্য জিনিস আছে যার অনেকই এখনো হয়তো মানুষের অগোচরে রয়েছে। আরও আছে নাকি এই গাছ এখানে? আছে। কোথায়? ওই বনে আছে। কাছাকাছির মধ্যে এই একটাই? আর দেখিনি বাবু। ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে বলতে হবে এখানে এসে সুদৃশ্য স্বাস্থ্যময় নিরিবিলির পরিবেশ আর টাটকা সস্তা সুস্বাদু খাদ্যদ্রব্য ছাড়াও একটা উপরি লাভ হয়েছে জগন্ময় বাবু। এটার আশা তিনি আগে করেননি। ফিরে গিয়ে অফিসে বলার মতো গল্প হলে তিনি আদৌ বিশ্বাস করতেন না। তবে সে এইভাবে বানিয়ে কথা বলবে কেন, সেটাও একটা প্রশ্ন। এ ধরনের প্র্যাকটিক্যাল জোক একমাত্র শহরে সম্ভব, আর তাও সে 1 এপ্রিলে। গায়ে দেশে যে এমন জিনিস হয় না সেটা চিরকাল শহরে বাস করেও বেশ বুঝতে পারলেন জগন্ময়বাবু। আর এটাও বুঝলেন যে তার 42 বছরের জীবনে আজ একটি স্মরণীয় দিন। বিষফুলের কথা আজ তিনি প্রথম শুনলেন। অথচ মজা এই যে কাঠঝুমারিতে আসার কথাই ছিল না তার। গিয়েছিলেন ডালটনগঞ্জে তার বোনের বাড়িতে দিন 15 ছুটি কাটাতে। গত বছর থেকেই একটা হাঁপের কষ্ট অনুভব করতে শুরু করেছিলেন জগন্ময়বাবু। ডাক্তার শুধু ডাক্তার কেন, চেনাশোনা সকলে বলেছিলেন ড্রাই ক্লাইমেটে কটা দিন কাটিয়ে আসার কথা। বিয়ে তো করনি, এত টাকা কার জন্য পুষে রাখছো বলি? একটু খরচ টরচ করো। আমাদের পিছনে না করবে তো অন্তত নিজের পিছনে তো করো। এই এত টাকার ব্যাপারটা জগন্ময় বাবুর মোটামুটি নিস্তরঙ্গ জীবনে একটা ঝঞ্ঝাক্ষুব্ধ মহাসামুদ্রিক ঢেউয়ের মতো। 3 দিন রেসের মাঠে যাওয়ার পর চতুর্থ দিনই জ্যাকপট পেয়ে যান ভদ্রলোক। এক ধাক্কায় 64,000 টাকা। অথচ ঘোড়া নিয়ে কোনোদিনও মাথা ঘামাননি তিনি। রেসের বইয়ের পাতা খুলেও দেখেননি। যাওয়া কেবল এক বন্ধুর পাল্লায় পড়ে, এবং কিছুটা কৌতূহল বশতও বলা যেতে পারে। ডাক্তার নন্দী বলেন
হাঁপানির টানটা ওই টাকা পাওয়ার পর থেকেই হয়েছে। তা হতে পারে জগন্ময় বাবু নিজে লক্ষ্য করেছেন যে এই আকস্মিক ভাগ্য পরিবর্তনের ফলে তার মধ্যে কিছু চারিত্রিক পরিবর্তনও দেখা দিয়েছে। যেমন তিনি সাধারণ অবস্থায় অনেক বেশি হাতখোলা ছিলেন, এখন হিসেবি হয়ে পড়েছেন বেশি। গাড়ি কেনার সামর্থ্য হয়েছিল, কিনেও কেনেননি। বন্ধুদের ভোজ দেবেন বলে শেষ পর্যন্ত সন্দেশের ওপর সেরেছেন। আদরের ভাইপো তিলুর জন্মদিনের জন্য ৪৪ টাকা দামের রেলগাড়িটা দর করে পয়সা বার করার সময় মত বদলে ২৭ টাকারটা কিনেছেন। শুকনো ক্লাইমেটে দিন ১৫ কাটিয়ে আসার পরিকল্পনাটা যখন মাথায় এলো, তখন বন্ধুরা অনেকেই অমুক জায়গায় তমুক জায়গায় হোটেলে অমুক ট্যুরিস্ট লজের কথা বলেছিল। সেসবই জগন্ময় বাবুর সামর্থ্যের মধ্যেই ছিল, কিন্তু শেষ মুহূর্তে তিনি খরচ বাঁচিয়ে ডালটনগঞ্জে বোনের কাছে যাওয়াই স্থির করলেন। সেখানেই থাকতেন পুরো ছুটিটা। কিন্তু দুই ভাগনের একসঙ্গে চিকেন পক্স হয়ে যাওয়ার ভগ্নিপতি নিজেই বললেন, একবার কারঝুমড়িতে মুর সাহেবের বাংলোটায় খোঁজ করে দেখুন না। বিলিটি টাইপের বাংলো, খাওয়া দাওয়া সস্তা আর ভালোও বটে। চেঞ্জও হবে আর বিশ্রামও হবে। অবশ্যই সাহেব আর নেই, মাস চারেক হলেন মারা গেছেন। তবে গিন্নি আছেন ওখানে, এখানেই থাকেন। ওরা ভাড়া দেন ওদের বাংলো, এটা আমি যা জেনেছি। বুড়ি মিসেস মুর কোনো আপত্তি তোলেননি, তবু বলেছিলেন, এই দিকটা তো আমার স্বামীই দেখতেন। ওর কয়েকজন বাঁধা খদ্দের ছিল, তবে তাদের তো কোনো চিঠি বা টেলিগ্রাম কিছুই দেখছি না। তোমায় দিতে আমার আপত্তি নেই, তবে ১৫ দিনের বেশি তোমাকে থাকতে দিতে পারবো না। ভেরি সরি। ৩ দিন ডালটনগঞ্জে থেকে এই সবে ৩ দিন হলো গত শুক্রবার জগন্ময়বাবু মুর সাহেবের বাংলোতে এসে উঠেছেন। আর এসেই বুঝেছেন যে তার মতো মানুষের পক্ষে ছুটি কাটানোর এর চেয়ে ভালো জায়গা হয় না। প্রথমত ক্লাইমেট, এসে অবধি একদিনও নিঃশ্বাসের কষ্ট হয়নি তার। দ্বিতীয়ত কলকাতার মানুষ জগন্ময় বাড়ি কল্পনাই করতে পারেনি যে ট্রাম, বাস, লরি, ট্যাক্সি, রেডিও, টেলিফোন, টেলিভিশন, সিনেমা, মানুষের কোলাহল ইত্যাদি বাদ হয়ে গেলে কি আশ্চর্য টনিকের কাজ হয়। এখন বুঝতে পারছেন কলকাতার মানুষ সব সময় কোণঠাসা। সত্যি করে হাত পা ছড়ানো যে কাকে বলে সেটা তিনি বুঝেছেন কারঝুমড়িতে এসেই। মুর সাহেবের বাংলো প্রথম দর্শনে জগন্ময় বাবুর মনটা ভালো হয়ে গিয়েছিল। দূরে পিছনের পাহাড়ের লাইন, তারপর এগিয়ে এলে প্রথমে বন, বনের পর অসমতল প্রান্তর, তার এখানে ওখানে ছড়ানো ছোট বড় টিলা, আর আরো এগিয়ে গেলে লম্বা লম্বা গাছ পিছনে নিয়ে দাঁড়িয়ে আছে চিমনি আর টালির ছাতওয়ালা বিলিতি পোস্টকার্ডের ছবির মতো মুর সাহেবের বাড়িটা। সেই বাংলোর বারান্দা পেরিয়ে ভেতরে ঢুকে ঘরগুলো ছিমছাম চেহারা, আসবাবের পারিপাট্য, জানলা ও দরজার পর্দার নকশা ইত্যাদি দেখে জগন্ময়বাবু বিশ্বাস হলো যে রেসের মাঠে জ্যাকপট পাওয়ার চেয়ে ছুটি ভোগের জন্য এমন বাংলো পাওয়া কিছু কম ভাগ্যের কথা না। এখানে এসেই জগন্ময়বাবু তার দিনের রুটিন ঠিক করে নিয়েছিলেন। সকালে ঘুম, ঘুম থেকে উঠে চা খেয়ে হাঁটতে বেরোন, ফিরে এসে ব্রেকফাস্ট, তারপর বাংলোর বারান্দায় বা সামনের কম্পাউন্ডে বসে ম্যাগাজিন পাঠ। খান ২৫-এর রিডার্স ডাইজেস্ট নিয়ে এসেছেন তিনি বোনের বাড়ি থেকে। তারপর স্নান খাওয়া করে দিবানিদ্রা। বিকেলে চায়ের পর আবার পদব্রজে ভ্রমণ। রাত্রে ৮:৩০টার মধ্যে খাওয়া শেষ করে আবার লম্বা ঘুম। আজ সকালে বেরিয়ে ফিরে এসেই চৌকিদার বনোয়ারিকে জিজ্ঞেস করলেন বিষ ফুলের কথাটা। অবশ্যই প্রথমেই ফুলের কথাটা না জিজ্ঞেস করে সেদিকে অগ্রসর হবার একটা রাস্তা তিনি তৈরি করে নিয়েছিলেন। আচ্ছা, তুমি ভগবান বলে কোনো ছেলেকে চেনো? হ্যাঁ বাবু, ভিকুয়াকে লড়কা। ভিকুয়া কাঠের মজুরি করে। চৌধুরী বাবুদের কাঠের গোলা আছে, ওই কাঠুরিতে সেখানে কাজ করে। ভগবানের বাড়ির দিকে রাস্তার ধারে এরকম ফুলের গাছ আছে, সে গাছ নাকি আবার বাতাসে বিষ ছড়ায়, জানো কি? হ্যাঁ বাবু। কথাটা কি সত্যি? হ্যাঁ বাবু, মর যেতা হ্যায় সাপ, চুহা, বিচ্ছু ইচ্ছু। বনোয়ারি রুটি আর ডিমের অমলেট রেখে টিপট আনতে গেল। এখানে এক সাহেব এসেছিল বছর ৩ আগে,
বনোয়ারি ফিরে এলে পর জিজ্ঞেস করলেন জগন্ময় বাবু। এসে থেকেছে এখানে। এককালে মুর সাহেব গিনি কিনে নিজে আসতেন প্রতি শীতকালে। 3 বছর আগে কোনো সাহেব এসেছে কিনা তা আমার মনে নেই। জগন্ময় বাবু ঠিক করলেন বিকেলে একবার বাজারের দিকে যাবেন। বাজার পান্নাহাটে, এখান থেকে প্রায় মাইল দুয়েক। রেল স্টেশনও সেখানেই। এখানে আসতে হলে স্টেশন থেকে সাইকেল রিক্সা নিতে হয়। পান্নাহাট থেকে ট্রেন ধরে সোজা ডালটনগঞ্জ যাওয়া যায়। প্রথম দিন এসে জগন্ময়বাবু একবার বাজারের দিকে গিয়েছিলেন। দুজন বাঙালির সঙ্গেও আলাপ হয়েছিল, পোস্টমাস্টার নুটবিহারী মজুমদার আর পবিত্রবাবু বলে এক ভদ্রলোক, যিনি রয়্যাল হোটেলে উঠেছেন। মিঠে পানের খোঁজ করতে গিয়ে ভদ্রলোকের সঙ্গে আলাপ। বললেন আগেও এসেছেন কাঞ্চুমড়িতে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করতেন। রয়্যাল হোটেল নাকি নামেই হোটেল। বলতে পারেন 3 স্টার সরাইখানা। মনে হলো বেশ রসিক লোক, বয়স 30-35-এর বেশি না। আপনি উঠেছেন কোথায়? কাঠঝুমড়িতে তো থাকবার জায়গা নেই। চৌধুরী কোম্পানির কারোর সঙ্গে চেনা আছে বুঝি? আজ্ঞে না, আমি উঠেছি মূর সাহেবের বাংলোতে। ও, ওই শিশু গাছে ঘেরা কটেজ বাড়িটা? জগন্নাথবাবু বললেন যে গাছে ঘেরা ঠিকই, তবে শিশু কিনা তা বলতে পারবেন না। দেখে তো বুড়ো বলেই মনে হয়। আমি মশাই সেন্ট পার্সেন্ট শহরে বড় জোর আমজাম, কলা, নারকেল আর বট অসত্য চিনতে পারি, তার বাইরে জিজ্ঞেস করলে মুশকিল। এই পবিত্রবাবু আর নুটবিহারীকে আজ একবার জিজ্ঞেস করে দেখতে হবে। চৌকিদারের কনফার্মেশন যথেষ্ট নয়। আসলে জগন্ময়বাবু কলকাতায় গিয়ে এই বিষফুলের বিষয়ে কিছু লিখতে চান, এখনো পর্যন্ত কেউ লেখেনি। এই একটা ব্যাপারে পায়োনিয়ার হবেন তিনি। নুটবিহারী বাবুকে জিজ্ঞেস করে বিশেষ ফল হলো না। বললেন আমি মশাই সবে লাস্ট ইয়ারে বদলি হয়ে এখানে এসেছি। স্থানীয় সংবাদ বিশেষ আমার কাছে পাবেন না। আপনি বরং আর কাউকে জিজ্ঞেস করুন। পোস্ট অফিস থেকে জগন্ময়বাবু গেলেন বাজারের দিকে। পান কেনা আছে, আর যদি একটা এক্সারসাইজ বুক পাওয়া যায় তো কাজের কাজ হবে। লেখার জন্য তৈরি হতে হবে তো। কলম আছে, তবে খাতা তিনি আনেননি। পবিত্রবাবুর সঙ্গে দেখা হয়ে গেল একটা চায়ের দোকানের সামনে। বেঞ্চিতে বসে বাংলা খবরের কাগজ পড়ছিলেন তিনি। বললেন আসুন আসুন, চা খাবেন? ওই ভদনাচ, 2 কাপ, একের জায়গায় 2 কর। জগন্ময়বাবু সোজা আসল প্রশ্নে চলে গেলেন। আচ্ছা, আপনি বিষফুলের নাম শুনেছেন? পবিত্রবাবু কাগজটা ভাঁজ করে জগন্ময় বাবুর দিকে চোখ তুললেন। ওই হলদে কমলা বেগুনি, ও তালহার পাথার পথে ডান দিকে রয়েছে তো, একটা ঢিবির উপরে। আপনি তো সব জানেন দেখছি। বললুম তো, 4বার ঘুরে গেছি এখানে, বছর 2 থেকে দেখছি ওটা। প্রথমে যেদিন দেখি সেদিন ঢিবির পাশে একটা আস্ত শুয়োর ছানাও মরে পড়েছিল। বলেন কি? তা এই নিয়ে আপনি কাউকে কিছু বলেননি? আপনি তো কলকাতার লোক, কাগজে টাগজে। পবিত্রবাবু উড়িয়ে দিলেন কথাটা। বলবার কি আছে মশাই, প্রকৃতির খামখেয়াল কত রকম হয়, সব নিয়ে কি আর কাগজে লেখে? আরো কত হাজার রকম বিষ ফুল, বিষ ফল, বিষ পোকা, বিষ পাখি রয়েছে এখানে। আরে মশাই, কলকাতাতে বাস, সেখানে হাওয়াটাই বিষাক্ত। প্রতি নিঃশ্বাসে 5 সেকেন্ড করে আয়ু কমে যাচ্ছে। সেদিন দেখলুম কোথায় জানি লিখেছে, সেখানে ফুলের বিষ নিয়ে কে মাথা ঘামাতে যায় বলেন তো মশাই? কিন্তু এখানকার লোক, এদের পক্ষে তো এটা একটা ডেঞ্জার মশাই। কাছে না ঘেঁষলেই তো হলো, 5-7 হাত দূরে থাকলেই তো সেফ। সে কথা এখানে সবাই জানে। জগন্ময়বাবু চা খেয়ে উঠে পড়লেন। অক্টোবরের মাঝামাঝি, সূর্য ডুবলেই ঝপ করে ঠান্ডা পড়বে। সর্দি গরমের রিস্কটা না নেওয়াটাই ভালো। চায়ের দোকানের পাশে একটা মণিহারি দোকান থেকে খাতা কিনে ভদ্রলোক যখন বাড়ি ফিরলেন তখন 6:15। মনে বেশ একটা উত্তেজনা অনুভব করছেন তিনি। পাকা কনফার্মেশন পাওয়া গেছে, এবার উনি স্বচ্ছন্দে লিখতে পারেন। লেখাটা কোনো উদ্ভিদ বিজ্ঞানের দৃষ্টি আকর্ষণ করলে একটা বড় কাজ হবে। কাঠঝুমড়ের নামটাও লোকের জানা উচিত।
ট্যুরিস্ট ডিপার্টমেন্ট জানে কি নামটা? মনে তো হয় না। লেখার অভ্যেস নেই, তাই খাতা খুলে হাতের কলমটার ওপর থুতনিটা ভর করে 8 ঘন্টা বসে থেকেও কোনো ফল হলো না। এত চট করে হবে না, হাতে আরও 10 দিন সময় আছে। ধীরে সুস্থে ভেবেচিন্তে লিখতে হবে। বিষফুল, বিষফুল নামটা দুবার আপন মনে উচ্চারণ করলেন জগন্ময় বাবু। এই নামের লেখা লোকে না পড়ে পারবে না। শেষ হলো আজকে আমাদের গল্প, সত্যজিৎ রায়ের লেখা বিষফুল। গল্প পাঠে ছিলাম আমি সুদীপ এবং অন্যান্য চরিত্রে ছিল দেবজিৎ, সোমনাথ, রূপসা এবং আমি সুদীপ। পোস্টার ডিজাইনে ছিল কভারম্যান কৃষাস্য এবং সাউন্ড মিক্সিংয়ে ছিল টিম ডিএনএ স্টুডিও। পরবর্তী গল্প নিয়ে আমরা আবার ফিরে আসব ডিএনএ স্টুডিওতে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।